হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দিকে 14 এর 6 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 5 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে 6 দাগ, এখানে আছে ঠিক হলে টিক চিহ্ন দিই, ভুল হলে ক্রস চিহ্ন দিই। তাহলে ঠিক হলে টিক দিতে বলছে, আর ভুল হলে ক্রস দিতে বলছে। এখানে কিছু কথা লেখা আছে। যদি দেখে ঠিক মনে হয় এখানে টিক দেব, যদি দেখে ভুল মনে হয় এখানে ক্রস দেব। তো প্রথমে আছে এক ওয়াই। এখানে কিছু বিন্দু দেওয়া আছে, আর বিন্দুগুলো দেখতেই পাচ্ছি যে একই সরলরেখায় আছে। তো ওয়াই ডাব্লিউ, তাহলে ওয়াই থেকে ডাব্লিউ, এখান থেকে এই পর্যন্ত সরল রেখাংশের উপর ওয়াই, জেড ও ডাব্লিউ বিন্দু তিনটি সমরেখ। তাহলে ওয়াই, জেড ও ডাব্লিউ এই তিনটি বিন্দু একই সরল রেখা আছে, তাহলে এটা সমরেখ, সুতরাং এটা টিক মারতে হবে, অর্থাৎ প্রথমটা টিক। এবার দুই দাগে আছে দেখো জেড ভি, ডাব্লিউ ভি, একই রশ্মি। জেড এখানে, ভি এখানে, জেড থেকে ভি আর ডাব্লিউ থেকে ভি, যেহেতু একই দিকে, জেড থেকে ভি, তাহলে জেডের থেকে ভি এর দিকে যাচ্ছে, আর ডব্লিউ থেকে ভি সেটাও ভি এর দিকে যাচ্ছে। তাহলে কিন্তু এই রশ্মি দুটো একই হয়। যেমন এখানে আমি যদি আলাদা করে আঁকি, মনে করো এটা হচ্ছে এই তিনটে, তাহলে জেড ভি, তাহলে এটা ভি, এটা ডব্লিউ, এটা জেড। তাহলে জেড থেকে ভি এই দিলাম, এই তীর চিহ্ন দিলাম। তো জেড ভি যদি এটাকে বলি, তাহলে এটা জেড ভি। আবার যদি বলি এটা ইজ ডাব্লিউ ভি, তাহলে আমরা এটাকে জেড ভি এভাবে লিখতে পারি, আবার ডব্লিউ ভি এভাবেও লিখতে পারি। তাহলে এই সরলরেখা, এইটা হচ্ছে জেড ভি এবং ডব্লিউ ভি একই রশ্মি, সুতরাং এটাও ঠিক। জেড ভি জেড এক্স একই রশ্মি। জেড ভি অর্থাৎ এখান থেকে এই দিকে যাচ্ছে, আর এখানে আছে জেড এক্স, জেড থেকে এক্স, এটা উল্টো দিকে যাচ্ছে। তাহলে কিন্তু এর দিক এই দিকে, বাট জেড এক্স এর দিক এই দিকে, উল্টো দিকে, তাহলে কিন্তু আর একই রশ্মি নয়, সুতরাং এখানে ক্রস দিতে হবে। ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু, ওয়াই এক্স, তাহলে এখান থেকে ওয়াই এক্স এই দিকে, রশ্মিটা এই দিকে আছে, তাহলে ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু না, এই রশ্মির উপরে জেড কিন্তু বিন্দু নয়, এই রশ্মি, তাহলে জেডটা রশ্মির বাইরে আছে, তাহলে এখানে আমরা ক্রস দেব। উত্তর খোঁজার চেষ্টা করি। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি? আমরা একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখাংশ আঁকতে পারি, তাহলে এখানে লিখব অসংখ্য। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি? তাহলে দুটি যদি বিন্দু থাকে তাহলে কটা সরলরেখা আঁকতে পারি সেটা আমি এখানে ছবি দিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা 7-এর 2, 7-এর 1 ছিল অসংখ্য, ছবিটা দেখাবো। অসংখ্য, যেমন যদি একটা বিন্দু হয়, এই বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকলাম। আচ্ছা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এরকম কোটি 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 কোটি, অর্থাৎ অসংখ্য সরলরেখা আমি আঁকতে পারি এই বিন্দুটা দিয়ে। এবার যদি 7-এর দাগে বলছে যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারবো, এখানে উত্তর হবে একটি। তাহলে একটি কি করে হবে সেটা দেখে নাও। মনে করো এই বিন্দু আর এই বিন্দু, তাহলে দুটো বিন্দু যোগ করলে এই একটাই সরলরেখা পাই। তাহলে দুটো বিন্দু ধরে আমরা আর কিন্তু কোনো সরলরেখা পাবো না, এই একটাই পাবো। তাহলে সেই জন্য এখানে হলো একটি। তারপরে 3 দাগে আছে, তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি। তাহলে তিনখানা বিন্দু আছে যারা অসমরেখ বিন্দু। মনে করলাম 1, 2, 3, এইরকম বিন্দু তিনটি আছে, নাম দিলাম এ, বি, সি। তাহলে সরলরেখা 1, 2, 3, এই তিনটি ছাড়া কিন্তু আর কোনোভাবে আর আমরা যোগ করতে পারছি না কোনোভাবে। তাহলে আমরা এখানে কেবল এই তিনটি সরলরেখাংশই পাবো। তাহলে 7 দাগে উত্তর হবে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি, এর উত্তর হবে 3টি।
সরল রেখাংশগুলো কি কি যদি বলা হয় তাহলে এটা হলো একটা এবি, এর নাম এবি, এটার নাম বিসি, এর উপরে অবশ্যই দাগটা দিতে হবে, আর এটার নাম হচ্ছে সিএ। এটা সরল রেখাংশ, সেই জন্য এই দাগ দিলাম। যদি একদিকে তীর দিতাম এটা হয়ে যেত রশ্মি, যদি দুই দিকে তীর দিতাম এগুলো হয়ে যেত সরল রেখা। এরপরে 3 দাগ, 4 দাগ, 4 দাগে আছে এবি, কোনো দিকে তীর নেই, কিন্তু সরল রেখাংশর কতগুলি প্রান্ত বিন্দু আছে ও কি কি লিখি। তাহলে এবি সরল রেখাংশ আছে, এর কটা প্রান্ত বিন্দু সেটা বলতে হবে। আমরা জানি প্রত্যেক সরল রেখাংশের 2টি করে প্রান্ত বিন্দু থাকে। তো এখানে যদি এটা এবি নাম দিই আমরা, এবি, তাহলে প্রান্তবিন্দু এ, প্রান্তবিন্দু বি, তাহলে 2টি প্রান্তবিন্দু, 2টি প্রান্তবিন্দু, আর বিন্দু দুটি হলো যথা এ ও বি, তাহলে এই 2টি প্রান্তবিন্দু। এরপরে 7-এর 5, 7-এর 5-এ আছে এবি, দেখো একদিকে তীর আছে, সেই জন্য একদিকে তীর থাকলে তাকে রশ্মি বলা হয়। এবি রশ্মির প্রান্তবিন্দু কটি লিখি, তাহলে এবি রশ্মির কটি প্রান্তবিন্দু আছে সেটা লিখতে হবে। তো যখন আমরা এবি রশ্মি আঁকি তখন একদিকে তীর চিহ্ন দিই এ বি, তাহলে যখন এটা আমি লিখব এবি লিখলে এটা কিন্তু সরল রেখাংশ হয়ে গেল। যদি এখানে এই দাগ দিই এটা সরল রেখাংশ, যদি একদিকে তীর দিই তাহলে এটা কিন্তু রশ্মি, তাহলে এই রশ্মির প্রান্তবিন্দু এ, এ হচ্ছে প্রান্তবিন্দু, এদিকটা কিন্তু প্রান্তবিন্দু নয় যেহেতু এদিকে তীর চিহ্ন, সেই জন্য এদিকে তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে এর একটি প্রান্তবিন্দু। প্রান্তবিন্দুটা হলো এ। নেক্সট আছে সরল রেখা, সরল রেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে লিখি। তাহলে সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সরল রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, আবার রশ্মিরও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। যেমন এখানে দেখাচ্ছি যে প্রথমে সরল রেখা, এটা একে দেখাবো, তারপরে সরল রেখাংশ, এটাও আঁকবো, আর রশ্মি এটাও আঁকবো। তাহলে সরল রেখা আমরা এইভাবে আঁকি, তারপরে তাহলে এর নাম হলো এবি। তারপরে সরল রেখাংশ আমরা এভাবে আঁকি, এক্স ওয়াই নাম দিলাম, আর রশ্মি আমরা এভাবে আঁকি, নাম দিলাম এম এন। আর এখানে যখন লেখা হয় আমরা এইভাবে লিখি এম এন, একদিকে তীর দিই। তাহলে দেখতে পাচ্ছি যে এই সরল রেখা এইদিকে কত দূর ঠিক নেই, এদিকে কত দূর সেও ঠিক নেই, কারণ তীর চিহ্ন দেওয়া আছে, মানে আমরা যতদূর ইচ্ছা বাড়াতে পারি, এদিকে যতদূর ইচ্ছা বাড়াতে পারি, তাহলে সরলরেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। সরল রেখাংশ এইখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে মাপলেই এর দৈর্ঘ্য পেয়ে যাব। রশ্মি এই দিকে ফিক্সড আছে, এই দিকে এই পর্যন্ত, কিন্তু ডান দিকে কত দূর যাবে সেটা কিন্তু আমাদের জানা নেই, সেই জন্য রশ্মিরও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে কেবল এই সরল রেখাংশের। তো এখানে লিখব কি যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তারপরে 7-এর 7, আচ্ছা 7-এর সাথে আছে এবি ও বি এ কি একই রশ্মি কিনা লিখি। তাহলে এবি আর বি এর রশ্মি দুটি কেমন দেখতে যদি প্রথমে আমরা এঁকে ফেলি, এ না, এখানে এ,
এটা কোনো বিন্দু নয়, আর এটা বি, এটা হচ্ছে এবি রশ্মি। আর যখন বি থেকে এর দিকে তীর দেওয়া থাকবে তাহলে এ বি, এটা হচ্ছে বি এ রশ্মি, বি এ, এবি রশ্মি আর বি এ রশ্মি। তাহলে এই রশ্মি দুটি কিন্তু আলাদা, এর দিক ডান দিকে, এর দিক বাঁ দিকে। তাহলে এবি আর বি এ, এই রশ্মি দুটি আলাদা। এবি ও বি এ রশ্মি দুটি আলাদা। কিন্তু যদি এরকম থাকতো যে এবি আর এরকম যদি থাকতো বি এ, এটা একটা সরলরেখাংশ, এটাও সরলরেখাংশ, এই ক্ষেত্রে কিন্তু এবি যা হবে বিএও তাই হবে, কারণ সরলরেখাংশের ক্ষেত্রে এবি আর বিএ কিন্তু একই, বাট রশ্মির ক্ষেত্রে এবি আর বিএ আলাদা। যদি এটা আমরা সরলরেখা আঁকতাম, দুই দিকে তীর দিতাম, তবে কিন্তু একই হতো। সরলরেখা আঁকলে এবি সরলরেখা যা, বিএ সরলরেখাও তাই, বাট কেবল রশ্মির ক্ষেত্রে এবি এবং বিএ দুটো একই হয় না, দুটো আলাদা হয়। আচ্ছা, এরপরে আছে 7-এর 8, এটা পরের প্রশ্নটাতে আছে। এবি ও বিএ সরলরেখাংশ দুটি কি সমান? কোন দিক থেকে সমান? তাহলে সরলরেখা দুটো সমান। তাহলে এবি ও বিএ সরল রেখা দুটি, এবি ও বিএ সরল রেখা নয়, সরলরেখাংশ, দুটি সমান। ইহাদের দৈর্ঘ্য সমান। তাহলে এখানে যে প্রশ্ন আছে কোন দিক দিয়ে সমান, এটা হচ্ছে ওরা দৈর্ঘ্যের দিক দিয়ে সমান। আচ্ছা, এরপরে আছে 9 দাগ। 9 দাগে বলছে দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? তাহলে দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি একটি বিন্দুতে মিলিত হতে পারে। তো এখানে উত্তর হবে একটি। তাহলে দুটি সরলরেখাংশ, মনে করলাম এ একটা সরলরেখাংশ আর এ একটা সরলরেখাংশ, যদি বাড়িয়ে দিই এই একটা সরলরেখাংশ এখানে মিলিত হলো, এবার বা এইভাবে যদি আঁকি এখানে মিলিত হলো, এরা কখনো দুটো বিন্দুতে মিলিত হবে না। মিলিত হবে দুটো বিন্দুতে, সেক্ষেত্রে সরলরেখাংশে থাকবে না। মনে করো এটা 1 2 3টে বিন্দুতে মিলিত হচ্ছে, কিন্তু এই রেখাটা কিন্তু সরল রেখা নয়। সরল রেখা হলে তারা কখনো একটা বিন্দুতে ছাড়া আর কোনো বিন্দুতে মিলিত হবে না। তাহলে এখানে উত্তর হবে কেবল একটি। এরপরে 7-এর 10, একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? তাহলে তিনটি অসমাপতিত সরলরেখা। তাহলে অসমাপতিত মানে কি? মানে একটা সরলরেখার উপরে উপরে আরেকটা সরলরেখা আঁকবো না, যদি আঁকি তাহলে সমাপতিত হয়ে যাবে, যদি না আঁকি তাহলে সেটা হবে অসমাপতিত। যেমন সমাপতিতর আগে দেখিয়ে দিই, 1 2 3, আমি এই একই রেখার উপরে 3বার টানলাম, তাহলে এই তিনখানা সরলরেখা টেনেছি, তারা কিন্তু এই একটা সরলরেখার মধ্যেই ঢুকে গেছে। তাহলে এই তিনটে সরলরেখা হচ্ছে সমাপতিত সরলরেখা। আমি একটা দেখতে পাচ্ছি, বাকিগুলো দেখতে পাচ্ছি না। বাট অসমাপতিত সরলরেখা সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করতে পারে? যদি আমরা একটু বাকিয়ে আঁকি, 1 2 3 বাকিয়ে আঁকলাম, তাহলে একটা দুটো তিনটে বিন্দুতে ছেদ করতে পারলো। তারা কিন্তু আর কোনো বিন্দুতে, এই তিনটে বিন্দু ছাড়া আমি যেভাবে আঁকি না কেন, সবচেয়ে বেশি তিনটে বিন্দুতে ছেদ করতে পারবে। আর সবচেয়ে কম এই কোথাও কখনো ছেদ করবে না। বা এরকম হতে পারে দুটো সমাপতিত আর একটা
আলাদা। তাহলে দেখব এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, কিন্তু প্রশ্নের মধ্যে আছে কি 3টি অসমাপতিত সরলরেখা, সমাপতিত আঁকলে হবে না, সমাপতিত আঁকলে হবে না, আর এইভাবে আঁকতে হবে। তাহলে সেক্ষেত্রে সর্বাধিক 3টি বিন্দুতে ছেদ করতে পারবে, সর্বাধিক 3টি বিন্দুতে ছেদ করতে পারবে। এরপরে 8-এর 1, তাহলে 8-এর 1-এ আছে পিকিউ ও আরএস দুটি পরস্পর ছেদী সরলরেখাংশ আঁকি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে সরলরেখা জাস্ট আঁকতে হবে এবং তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এটা দেখাতে হবে। তো নাম আছে পিকিউ এবং আরএস, তাহলে আমরা এভাবে আঁকতে পারি। এটা একটা সরলরেখা আঁকলাম, এর নাম দিলাম পিকিউ, আর এটা একটা সরলরেখা আঁকলাম, তো এটা হচ্ছে পিকিউ আর এটা আরএস। পরস্পরকে ছেদ করেছে কোথায়? ছেদ করেছে ও বিন্দুতে। তাহলে এটা আঁকা হয়ে গেল। তারপরে 8-এর 2, 8-এর 2তে বলা আছে স্কেলের সাহায্যে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। তাহলে এবি আর সিডি দুটি সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। এখন সমান্তরাল সরলরেখা কাকে বলে সেটা নিশ্চয়ই জানো, যে দুটি সরলরেখা যদি আমরা পাশাপাশি বাড়িয়ে দিই তাহলে তারা কখনো পরস্পরকে ছেদ করবে না। তো এই যে স্কেলটা আছে, আমরা সমান্তরাল মোটামুটি সঠিক সমান্তরাল আঁকার জন্য আমরা কি করতে পারি, স্কেল ধরবো, ধরে স্কেলের উপর দিয়ে একটা টানবো, ঠিক স্কেল সরাবো না কিন্তু, না সরিয়ে এই নিচে দিয়ে একটা টানবো। তাহলে এই যে দুটো সরলরেখা পেলাম এরা কিন্তু পরস্পর সমান্তরাল। এর নাম দিলাম, আচ্ছা তাহলে এটা হলো এবি আর সিডি, এবি আর সিডি। তাহলে এভাবে আমরা আঁকতে পারি, বা এভাবে তোমরা যদি এই গ্যাপটা ছোট করতে চাও, যে আরও ছোট আঁকবো, তাহলে কীভাবে আঁকবো? তাহলে তোমাদের এক কাজ করতে হবে। তাহলে তোমার প্রথমে এক কাজ করো, এখানে একটা সরলরেখা এঁকে নাও, এভাবে এঁকে নিলে। এবার তুমি এত দূরে আঁকতে চাইছো না, কাছে আঁকতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে বলে দিচ্ছি, এ বি। তো সেক্ষেত্রে এই যে স্কেলের ছোটো ছোটো ঘরগুলো আছে, ছোটো ছোটো ঘরগুলো, তো এটা এই দাগটা এই দাগের সাথে মিলিয়ে বসাবো, একের দাগটা মিলিয়ে বসালাম, বসিয়ে ঠিক গুনে গুনে যত দূরে আমি আঁকতে চাই, 2-এর এখানে একটা বিন্দু দিলাম, আর ঠিক এখানে এসে এখানে 2-এর কাছে আরেকটা বিন্দু দিলাম। স্কেলটা যেন ঠিক লম্বভাবে থাকে সেটা খেয়াল রাখতে হবে। লম্বভাবে কী করে বুঝবো? এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে বসালে মোটামুটি লম্ব হবে। তাহলে এই দুটো বিন্দু পেলাম। এখন এই দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে এই আগের যে সরলরেখাটা আছে তার সমান্তরালভাবে আরেকটা সরলরেখা কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে বিন্দু দুটো আমি এখানে নিলে ভালো করতাম, যাই হোক এখানে একটা আর এখানে একটা, এটা হলো সিডি। তাহলে এই দুটো সরলরেখাও কিন্তু পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা আঁকা হলো। এরপরে 3, 8-এর 3-এ আছে এমএন একদিকে তীর, মানে এটা রশ্মি, একটি রশ্মি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু থাকবে। এমএন রশ্মি আঁকতে হবে যার মধ্যে একটা বিন্দু, একটা এস থাকবে। তাহলে এখান থেকে তাহলে এগুলো কি কি এঁকেছি লিখে নিই। এটা হচ্ছে প্রথমটা এঁকেছি পরস্পরছেদী সরলরেখা, এটা হলো পরস্পরছেদী সরল রেখা এঁকেছি। আচ্ছা এটা কি আঁকলাম? এটা সমান্তরাল সরলরেখা আঁকলাম। আর এখন আঁকতে চলেছি এমএন রশ্মির মধ্যে এস বিন্দু, এটা আমি এখন আঁকব। তো
এখানে একটা সরলরেখা এঁকে দিলাম। এখন সরলরেখা তো এর বিন্দুটা ফিক্সড আছে, আমি এখানে এম নাম দিলাম। এর মধ্যে যে কোনো একটা বিন্দু এস, তাহলে এটা দেখানো হলো। এরপরে 8-এর 4, এসি ও ডিসি দুটি সরলরেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। এসি আর ডিসি দুটি সরলরেখাংশ আঁকতে হবে। তো প্রথমে এই সরলরেখাটার নাম দিলাম, এটা সরলরেখাংশ, এটা হলো এসি। আর একটা আঁকতে হবে ডিসি, তাহলে সিটা কিন্তু সব ক্ষেত্রে আছে, তাহলে এখান থেকে এঁকে দেবো এসি আর ডিসি দুটো সরলরেখাংশ যারা পরস্পরকে এই সি বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, এবার 9 দাগে দেখো কি আছে। 9 দাগে আছে, নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি। এটা দেখতে হবে স্কেল দিয়ে মেপে, পি কিউ প্লাস কিউআর, মানে পি কিউ কত, কিউআর কত মেপে এখানে যোগ করে লিখতে হবে, সেটা সমান পিআর হচ্ছে কিনা দেখতে হবে। তো তাহলে 9-এর 1, 9-এর 1 পি কিউ এর মাপ নেব, তারপরে কিউআর এর মাপ নেব, মেপে দেখি কত আসছে। তো এটা স্কেল মাপতে গেলে এই যে প্রথম দাগটা, এই দাগের সাথে পি বিন্দুটি মিলিয়ে বসাবো, স্কেলটা এভাবে ধরলাম, এর সাথে পি মিলে গেল। তো এটা এসছে দেখো 1 1, 1-এর পরে ছোট 1 2 3 4 5 6 7, ছোট 7 ঘর এসছে, তাহলে এটা হলো 1.7, পি কিউটা 1.7, তাহলে পি কিউ সমান 1.7 প্লাস কিউআরটা দেখব, কিউ থেকে আর পর্যন্ত এটা হলো 1.5 আর এখানে 6, 1.6 হলো 1.6 সেন্টিমিটার। তো 1.7 আর 1.6 যোগ করব, 6 আর 7 13, 3 হাতে 1 3, তাহলে এটা হলো 3 সমান 3.3 সেমি, 3.3 সেমি। এবার এখানে আছে কি, এখানে আছে পিআর, অর্থাৎ পি থেকে আর পর্যন্ত একবারে মেপে দেখব যেটা 3.3 সেন্টিমিটার হচ্ছে কিনা। পিআর সমান পি থেকে আর পর্যন্ত, তাহলে পি কে 1-এর সাথে মিলিয়ে বসাবো, 0 কাছে পি, আর এই পর্যন্ত এই যে 3 হলো, 3-এ 1 2 3, 3খানা ছোট ঘর গিয়ে আর পেলাম, তাহলে 3.3, তাহলে এটা হচ্ছে 3.3 সেন্টিমিটার। এটা যা হলো এটাও কিন্তু তাই এলো। তারপরে 2, আচ্ছা 2 দাগে আছে কিউআর প্লাস আরএস সমান কত সেমি সেটা দেখতে হবে। কিউআর প্লাস আরএস, কিউআর প্লাস আরএস, কিউআর আছে 1.5 আর এক ছোট ঘাত 6, 1.6, তো এখানে কিউআর সমান 1.6
আর RS সমান 1.567, 1.7। অতএব QR যোগ RS সমান, QR মানে 1.6 এবং এটা হলো 1.7 সেমি। তো এটাও তাই, 1.7 1.6 যোগ করলে 3.3 সেমি। তো এখানে দেখি যে এটা কি আসছে। QR এবং RS যোগ করে 3.3 হলো, তাহলে Q থেকে S পর্যন্ত কত আসছে সেটা একবার দেখে নিতে হবে। তাহলে Q এখানে 1 0 সাথে মেলালাম, 1 2, এবার ঠিক আছে, এটা কিন্তু 3.3। তাহলে এটা হচ্ছে QR, QS সমান QS, QR RS যোগ করলে QS হচ্ছে। তারপরে 3, PS সমান ড্যাশ প্লাস PS সমান ড্যাশ প্লাস QR প্লাস RS, P থেকে S পর্যন্ত। তাহলে এটা যোগ এটা যোগ এটা, তাহলে এখানে লিখতে হবে 9-3 PS সমান এখানে লিখে দিই PS সমান PQ প্লাস QR প্লাস RS, এখানে লিখবো RS। তাহলে হয়ে গেল। এরপরে 4, PR মাইনাস QR সমান কত সেমি? PR QR, তাহলে PR থেকে QR বিয়োগ করতে হবে। PR মাইনাস QR, তাহলে দেখো PR মাপা আছে, আমি পুনরায় মাপছি না, PR মাপা ছিল, PR 3.3, তাহলে এটা লিখব PR এর মান 3.3 সেমি, মাইনাস QR ও মাপা ছিল, QR 1.6 সেমি। তো বিয়োগ করলে পাবো 3.3, 1.6, 6 আর 7 দিলে 13, হাতে 1, 2, 2 আর 1 দিলে 3, তাহলে সমান বিয়োগ করে হচ্ছে 1.7 সেমি। তাহলে হলো, এবার তাহলে এটা হয়ে গেল। তারপরে PR মাইনাস PQ, PR সমান আমরা মেপেছি, PR সমান 3.3, আর PQ সমান মেপেছি, PQ সমান 1.7। তাহলে 3.3 থেকে 1.7 বিয়োগ করতে হবে, তাহলে 7 আর 6 দিলে 13, হাতে 1, 1, তাহলে সমান 1.6 সেমি। আচ্ছা, এরপরে দেখো 9-এর 6, QS মাইনাস QR, QS মাইনাস QR, তো QS অর্থাৎ Q থেকে S পর্যন্ত মেপে দেখি, একবার মেপেছি তবু আর একবার মাপবো Q থেকে S পর্যন্ত। এখানে Q থেকে S পর্যন্ত হচ্ছে 3.3, তাহলে QS সমান, QS এর জায়গাতে 3.3 বসালাম, মাইনাস QRটা মেপে বসাবো, QR যে QRটা মেপেছি আগে, QR হচ্ছে 1.6, তাহলে এখানে লিখব 1.6 সেমি। 3.3 থেকে 1.6 বিয়োগ আগে করেছি আমরা, এটা 1.7 সেমি হয়েছে। নয়ের 7 আছে,
QS মাইনাস RS, QS মাইনাস RS, QS মাইনাস RS। তো QS পুনরায় মাপবো না, আমরা QS আগে মেপে ফেলেছি। তো QS বেরিয়েছিল 3.3, এখানে 3.3 সেমি, এবং RS মেপেছি আগে, এই যে RS ছিল, QR এটা ছিল, RS 1.7 ছিল, তাহলে মাইনাস 1.7 সেমি। তো 3.3 থেকে 1.7 বিয়োগ করলে আমরা পাই 1.6 সেমি, তাহলে হয়ে গেল। তো এটা হলো 1.6 সেন্টিমিটার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।